১৬৬২ সালের মে মাসের কথা। কিং চার্লস দ্য সেকেন্ডের সাথে পর্তুগিজ এক রানীর বিয়ে হয়। তো বিয়ের পর কি হয়? মেয়ে ছেলের বাসায় চলে আসে। সো কিং চার্লস দ্য সেকেন্ড পর্তুগালে যেয়ে পর্তুগিজ এই রানীকে আটলান্টিক পাড়ি দিয়ে ইংল্যান্ডে নিয়ে আসে। শ্বশুরবাড়ি এসে রানী প্রথমেই যে জিনিসটা বলে সেটা হলো, "আমি অনেক টায়ার্ড, আমাকে কি কেউ ১ কাপ চা খাওয়াইতে পারো নাকি?" রানীর এই কথা শুনে চারিদিকে হট্টগোল পড়ে যায় যে রানী চা খাইতে চাইছে। বাট প্রবলেম হইলো, ব্রিটেনের কেউ ওই সময় জানতো না চা জিনিসটা কি। এটা কি গাছের থেকে খায়? এটা কি কোনো পশু যেটাকে শিকার করে এনে রানীকে দিব? কেউ বুঝতে পারতেছিল না যে রানী চা খাইতে চাইছে কথাটার মানে আসলে কি? চা জিনিসটা কি? অনেক আলোচনা করা হয়, অনেক মানুষকে জিজ্ঞেস করা হয়, কিন্তু কেউ বলতে পারে না যে চা ব্যাপারটা আসলে কি, এবং রানীকে ওইদিন চা খাওয়ানো সম্ভব হয় না। ফাস্ট ফরওয়ার্ড মাত্র ১৮০ বছর, ব্রিটেনের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি চা খাওয়া জাতিগুলার একটা হয়ে যায়। ১০ কোটি কাপ চা খাওয়া শুরু করে দিনে ব্রিটেনের মানুষজন। ব্রিটেন একমাত্র দেশ যে চায়ের জন্য ২টা যুদ্ধ পর্যন্ত করছে। ৫০,০০০-এর বেশি মানুষ খুন হইছে শুধুমাত্র এই চা খাওয়া নিয়ে। এমন এক জিনিস যা কেউ চিনতো না, ইভেন রানী যখন চাইছিল তখনও ব্রিটেনের কেউ এই চা জিনিসটা জোগাড় করতে পারে নাই, সেই জিনিস ব্রিটেনের ন্যাশনাল ড্রিঙ্ক হয়ে যায়। এবং তারপরে ব্রিটেন এই জিনিসটা পুরা দুনিয়ায় হওয়ানো শুরু করে, পুরা দুনিয়ার মানুষকে ইউনাইটেড কিংডম চা খাওয়ানো শুরু করে। ১ কাপ চা হাতে নিয়ে আপনি গল্পটা শোনা শুরু করেন, কারণ চায়ের এই গল্প আমার মনে হয় না আপনি কোথাও শুনছেন। চলেন শুরু করা যায়। আচ্ছা, আমরা অনেকেই ভাবি চা মনে হয় ব্রিটিশদের আবিষ্কার, এবং চা ব্রিটেন যেভাবে জনপ্রিয় করছে এতে এটা মনে করা স্বাভাবিক যে হ্যাঁ, ব্রিটিশরাই মনে হয় চা আবিষ্কার করছে। বাট অ্যাকচুয়াল কথা কিন্তু এরকম না। পৃথিবীতে যে চা বলে একটা জিনিস ছিল এটা ব্রিটিশরা জানতোই না একটা সময় পর্যন্ত। ওদের মেইন ড্রিঙ্ক ছিল কফি। কাহিনীটা একটু অদ্ভুত বাট মজার। খ্রিস্টের জন্মের প্রায় ৩,০০০ বছর আগে এক লোক চায়নায় পানি গরম করতেছিল। তো উনি পানি সিদ্ধ যেদিন করতেছিল ওই দিন অনেক বাতাস, এবং বাতাস হইলে যেটা হয় আশপাশের পাতা টাতা উড়ে, এবং ওইরকম একটা পাতা উড়ে উনি যে পানি সিদ্ধ করতেছিল সেই পানির মধ্যে পড়ে। ওই লোকটা খেয়াল করে দেখে পাতাটা পড়ার পরে পানির রংটা বদলানো শুরু করছে। লোকটা একটু ইন্টারেস্টেড হয় যে এটা কি এমন পাতা, যে পাতা পড়ার পরে সিদ্ধ করতেছিলাম পানি, এই পানি এখন অন্য কালারের হয়ে যাচ্ছে। এবং সে তারপর ওখান থেকে একটু পানি উঠায় টেস্ট করে। টেস্ট করে উনি দেখে যে হ্যাঁ, জিনিসটা তো বেশ রিফ্রেশিং, আমার বেশ ভালোই লাগতেছে খাইতে। আমি জানি না এটা কি পাতা, কিন্তু এই পাতা পড়ার পরে এই যে যে লাল হয়ে গেল পানিটা, এই পানিটা খেতে আমার ভালোই লাগতেছে। এই যে যে শুরু হইলো চায়নায় চা প্রসার হওয়া, সেই প্রসার হওয়া আর থামে নাই। চাইনিজ মেডিসিনের অংশ হয়ে যায় চা। বডি পিউরিফাই করা, হজমে সহায়তা করা, এরকম বিভিন্ন গুণাগুণ আপনি যদি পুরানো, অনেক পুরানো ৫০০, ৬০০, ৭০০ বছর আগের চায়নার বিভিন্ন টেক্সট বুক ধরেন, আপনি দেখবেন লেখা আছে যে চায়ের গুণাবলী এই এই জিনিস, চায়ের ভেষজ গুণ এই এই জিনিস, এই এই কারণে আপনার চা খাওয়া উচিত। চা মেইনলি অল্টারনেট মেডিসিন আমরা যেটাকে বলি, যে প্রাকৃতিক ন্যাচারাল মেডিসিন, মধু যেরকম একটা ন্যাচারাল, ওইরকম একটা জিনিস হয়ে যায় চা চায়নার জন্য। এই ভিডিওর স্পন্সর ট্যাপ ট্যাপ সেন্ড, যেটা বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর 100% লিগ্যাল এবং নিরাপদ একটা অ্যাপ। এই অ্যাপ দিয়ে নিশ্চিন্তে ২৪ ঘন্টা আপনি বিদেশ থেকে দেশে টাকা পাঠাইতে পারেন। ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করার অনেকগুলো সুবিধা আছে, যে কারণে আমি ট্যাপ ট্যাপ সেন্ডকে বেশিরভাগ সময় প্রমোট করি। ১ নম্বর সুবিধা, টাকা পাঠানোর সময় সবসময় খুব ভালো এক্সচেঞ্জ রেট পাওয়া যায়। আপনি যখন $১ বা €১ বা £১ পাঠাচ্ছেন, ওই দিনের সমপরিমাণ ওইটার ইকুইভ্যালেন্ট বিডিটি হিসেবে সর্বোচ্চগুলোর একটাই পাওয়া যায় বলে মনে হয় আমার ট্যাপ ট্যাপ সেন্ড থেকে। বিদেশ থেকে যখন আপনি দেশে টাকা পাঠান তখন কিন্তু সরকার ২.৫% প্রণোদনা দেয়। ৳১০০ পাঠাইলে ৳১০২.৫ পাওয়ার কথা, এবং এই প্রণোদনা আপনি ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করলেও পাবেন। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউকে, ইউএই এই জায়গাগুলোর থেকে আপনি ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করে দেশে টাকা পাঠাতে পারবেন। কারো ব্যাংকে পাঠান, কারো বিকাশে পাঠান, ক্যাশ পিকআপ পিন ব্যবহার করে, মোটামুটিভাবে যেভাবেই আপনি টাকা পাঠাইতে চান আপনি ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করে পাঠাইতে পারবেন। আরেকটা বড় সুবিধা হলো টাকা পাঠাতে কিন্তু কোনো ট্রান্সফার ফি লাগে না। বাট শুধুমাত্র যদি আপনি ইউকের থেকে সরাসরি কারো বিকাশে টাকা পাঠান, ব্যাংকে না, কিন্তু ব্যাংকে পাঠালে ফ্রি, বাট সরাসরি যদি ইউকের থেকে আপনি কারো বিকাশে টাকা পাঠান, অথবা ইউএই থেকে যদি আপনি কারো বিকাশে টাকা পাঠান, সেই ক্ষেত্রে একটা ক্ষুদ্র ফি দিতে হয়। ইউকের ক্ষেত্রে ফি হইল £0.99, সো 99 পেন্স, আর ইউএইর ক্ষেত্রে এই ফি হইল ৫ দিরহাম। আপনি যদি প্রোমো কোড কেএফ ব্যবহার করেন তাহলে প্রথম ট্রান্সফারে আপনি বেশ আকর্ষণীয় একটা বোনাসও পাবেন। বোনাসের অ্যামাউন্টটা বলতেছি না, কারণ অ্যামাউন্টটা ভ্যারি করে। সব বিস্তারিত আমি উপরে নিচে ডেসক্রিপশনে কোথাও দিয়ে রাখবো, আপনারা চেক আউট করে দেখবেন। চলেন আমরা আবার চায়ের ইতিহাসে ফেরত যাই। এখন পুরা পৃথিবীতে শুধু চায়নায় চা খাচ্ছে মানুষজন, পুরো পৃথিবীর অন্য কোথাও কিন্তু চা বলে যে একটা জিনিস আছে এটা কেউ জানেই না। টাইমলাইনটা আপনি দেখেন, বুদ্ধিস্ট মঙ্করা ওই সময় চায়নার থেকে জাপানে যাইতো বিভিন্ন ধরনের উপাসনার জন্য। এরা যেটা করা শুরু করলো, এরা যখন উপাসনার জন্য যাইতো, এরা চায়নার থেকে চা নিয়ে যাইতো জাপানে। মেইন ইচ্ছা ছিল যে নিজেরাই খাবে, উপাসনার সময় যদি গলায় ঠান্ডা ঠান্ডা লাগে ওই সময় নিজেরা, মেইনলি নিজেদের জন্য। বাট নিজেদের অন্য যারা বুদ্ধিস্ট মঙ্ক টঙ্ক আছে, নিজেদের যারা অনুসারী টনুসারী আছে, তাদেরকেও এরা এটা গিফট দিতে চাইতো, কারণ
এই জিনিস খুব সহজলভ্য চায়নার জন্য, এমন কোনো আহামরি টাকা পয়সা খরচ হয় না, কোনো দামি গিফট এরকম না। এইভাবে বুদ্ধিস্টরা প্রথমে চায়নার থেকে জাপানে নিল চা, এবং তারপরে আস্তে আস্তে পুরা এশিয়ায় চা ছড়ায় যাওয়া শুরু করলো অল্প অল্প করে। তখনও কিন্তু এটা রিক্রিয়েশনাল ড্রিঙ্ক না, মানে আমার ভালো লাগতেছে না আমি চা খাই ওরকম না। কোনো একটা অসুখ হয়েছে বা কোনো একটা কিছুতে খারাপ হয়েছে, হজমে সমস্যা হয়েছে, ওরকম কোনো ওষুধ হিসেবে মেইনলি চা ইউজ করা হইতো, নট জাস্ট যে আমি এমনি খাইতেছি সকালে উঠে, ওরকম ছিল না তখনও। এখন আপনি ইন্টারেস্টিং টুইস্টটা দেখেন, পর্তুগিজদের সাথে ডাচ যারা ওই সময়, তাদের সাথে চায়নার ওই সময় ব্যবসা বাণিজ্য বাড়তেছে। পর্তুগিজরা তখন মেইনলি চায়নায় আসতো সিল্ক কিনতে এবং মশলা কিনতে। আপনারা যারা আমার ইস্ট ইন্ডিয়ার ভিডিওটা দেখছেন, ইস্ট ইন্ডিয়ার কোম্পানির ভিডিওতে আমি বিস্তারিত বর্ণনা করছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দুইটার পার্থক্য কি ছিল, এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা, ওটা কিন্তু আমরা যেটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে চিনি, যেটা শাসন করছে শোষণ করছে, ওইটার থেকে অনেক অনেক বেশি পাওয়ারফুল একটা কোম্পানি ছিল। তো যাই হোক, এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগিজরা ওরা আসতো চায়নায় মশলা কিনতে, সিল্ক কিনতে, এবং ওরা এই ওদের চায়নায় যাদের কাছ থেকে কিন্তু এরাই ওদের বলতো যে হ্যাঁ আমাদের এখানে ভাই চা বলে একটা জিনিস পপুলার হওয়া শুরু করছে, এইটাও একটু নিয়ে দেখো কেমন হয়, সস্তায় দিচ্ছি, কোনো সমস্যা নেই, তোমরা তো মশলা নিচ্ছই, তোমরা তো সিল্ক নিচ্ছই, কিছুদিনের জন্য এই চাটাও নিয়ে দেখো যে তোমার দেশ পর্তুগিজরা এই জিনিস খায় মজা টজা পায় নাকি। তো ওরা আস্তে আস্তে এই কনভিন্স হয়ে চা ইম্পোর্ট করাও শুরু করে। শুরুতে এই জিনিস ইম্পোর্ট করা হয় এলিটদের জন্য, পর্তুগিজ এলিট, ইউরোপিয়ান এলিট যারা আছে, তারা লাখ লাখ, আজকের দিনের হিসাবে লাখ লাখ রৌপ্য মুদ্রা এবং সিলভার দিয়ে চা কিনতো, এবং চা এক্সপায়ার হইতো না। চা ওরা বছরের পর বছর রেখে দিত, যেহেতু ভয়ঙ্কর দামি একটা জিনিস, এবং আস্তে আস্তে খেত, মেইনলি মহিলারা খেত, বড়লোক মহিলারা, এবং বড়লোক মহিলাদের বাসায় যখন অন্যান্য বড়লোক মহিলারা আসতো তখন সবাই মিলে একসাথে চা বানাইতো এবং একসাথে চা খাইতো। এটা এত দামি একটা জিনিস ছিল যে চাকর বাকর দিয়ে বানাবো, আমার ঘরের যে অন্যান্য খাবার রান্না করে তাকে দিয়ে বানাবো, এরকম হইতো না। চা শুধুমাত্র বাড়ির যে মেইন মহিলা, যে ওয়াইফ বা যে মেয়ে, সেই বানাইতো অন্যান্য মহিলাদের সার্ভ করার জন্য। এইভাবে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চায়নার থেকে চা নিয়ে আসে পর্তুগিজদের কাছে, পর্তুগিজরা চায়ের হ্যাবিটের ভিতরে ঢুকে, এবং ওইভাবে রানী ওই হ্যাবিটটা পায়, যে রানীর কথা আমি আপনাদের ভিডিও শুরুতে বলতেছিলাম। এখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন আস্তে আস্তে বড়লোক হওয়া শুরু করছে, ওরাও রেগুলারলি শিপ নিয়ে যাচ্ছে এশিয়ায়, ওরাও রেগুলারলি মশলা আনতেছে, এবং ওরা যখন দেখে যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত ভালো করতেছে চা নামের এই জিনিসটাকে নিয়ে, তখন ওরা ভাবে আচ্ছা আমরাও তাহলে কিছু চা ইম্পোর্ট করি ব্রিটিশ কিংডমের ভিতরে। এগেন সেম প্রিন্সিপাল, ওরা দেখে যে পর্তুগিজ বড়লোক মহিলারা চা খায়, ওরা চা ইম্পোর্ট করে, এবং ইম্পোর্ট করে ব্রিটিশ বড়লোক যেসব মহিলা টহিলা আছে তাদেরকে বলে যে দেখো ইউরোপিয়ান বড়লোক মহিলারা তো এই জিনিস খায়, আমরাও এশিয়া থেকে এটা ইম্পোর্ট করছি, তোমরা এটা খায় দেখো কেমন লাগে। আপনারা কি কখনো কিটি পার্টি, টি পার্টি এই ধরনের কথাবার্তা শুনছেন? এই লিঙ্গটার সাথে আপনারা পরিচিত? এই যে যে কিটি পার্টি, টি পার্টি, এই কথাটা আসছে ওই সময়ের থেকে, কারণ ওই সময়ে ব্রিটিশ মহিলারা যারা বড় লোক ছিলেন তারা একসাথে চা বানাইতো, এবং তারপরে তারা একসাথে বসে গল্প গুজব করতো, ওটাকে বলা হয়তো টি পার্টি বা কিটি পার্টি, এবং ওখান থেকে আজকের দিনের টি পার্টি ব্যাপারটার জন্ম। এখন প্রশ্ন হইল কিভাবে এই প্রিমিয়াম মহিলাদের লাক্সারি ড্রিঙ্ক আস্তে আস্তে সবার ড্রিঙ্ক হয়ে গেল। আমি যে সময়ের কথা বলতেছি এই সময়ে মেয়েরা খেত চা, তাও খুব কম যেহেতু অনেক দামি জিনিস, আর ছেলেরা মেইনলি খেত কফি এবং বিয়ার। কফির এবং বিয়ারের দুইটারই কিছু বড় বড় সমস্যা ছিল। কফির মেইন সমস্যা যেটা ছিল সেটা হলো কফি বানানো অনেক কঠিন। কফি ওই সময়ে মানে বড় বিন থেকে গ্রাইন্ড করে ছোট বিন কফির যে গুঁড়া আমরা খাই, ওই প্রসেস অত সহজ ছিল না ওই সময়। আর বিয়ারের বা অন্যান্য মদের যে প্রবলেমটা ছিল সেটা হলো ওগুলা খাইলে আপনি আর নর্মালি চিন্তা করতে পারেন, আপনি মাতাল হয়ে যাইতেন, এবং মাতাল হয়ে যাওয়া মানে কি, আপনি যদি দিনে দুপুরে মাতাল হয়ে যান আপনি কলকারখানায় কাজ করতে পারবেন না। ছেলেদের জন্য বড় একটা সমস্যা ছিল, কারণ ছেলেরা তো কাজ করতো ওই সময়ে। বিভিন্ন ফ্যাক্টরির মালিকরা ওই সময় দেখলো যে হ্যাঁ আমার কর্মীরা যদি কফি খায় তাহলে একটা কফি বানাইতেই ওদের আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়, কারণ ফার্স্টে গুঁড়া করে এই করে করে অনেক অনেক কাহিনী। ওরা যদি বিয়ার খায় কফি না খায় তাহলে ওদের কাজের প্রোডাক্টিভিটি আবার অনেক কমে যায়, কারণ ওরা মাতাল হয়ে যায়। আমরা দেখছি মহিলারা একটা জিনিস খায় যেখানে গরম পানির মধ্যে কিছু পাতা দেয়, পানিটা লাল হয়ে যায় এবং তারপর ওটা খায়, বেশ চাঙ্গা লাগে। হোয়াট ইফ আমরা আমাদের ফ্যাক্টরির ভিতরে এই জিনিসটাই ইনক্লুড করি? আরেকটা ব্যাপার ফ্যাক্টরির মালিকরা দেখছে ওই সময়, যে এই যে গরম পানির ভিতরে পাতা দিচ্ছি, পানিটা লাল হয়ে যাচ্ছে, এইটার মধ্যে এখন যদি আমি একটু চিনি দেই তাহলে আরো বেশি এনার্জি বুস্ট হয়, কারণ সুগার থেকে এনার্জি পাওয়া যায়। এই থেকে শুরু। ব্রিটিশ ওয়ার্কাররা ফার্স্টে চা খাওয়া শুরু করে, ছেলেরা, এবং বিয়ার আস্তে আস্তে চলে যায়, কফি আস্তে আস্তে চলে যাওয়া শুরু করে, এবং চা দিয়ে রিপ্লেস হয়ে যাওয়া শুরু করে। যখন একটা ওয়ার্কিং ক্লাস, আপনারা ইমোশনাল অ্যাঙ্গেলটা একটু বুঝছেন, যখন একটা ওয়ার্কিং ক্লাস কোনো জিনিস খাওয়া শুরু করে ছেলেরা, তখন ওই জিনিসের ভিতরে আর এটা শুধু মেয়েরা খায়, ধরো এটা মেয়েদের জিনিস, এটা পিঙ্ক, ওই ব্যাপারটা তখন আর থাকে না, কারণ সবাই দেখতেছে যে হ্যাঁ ফ্যাক্টরিতে যারা কাজ করে, যারা এত এত কঠিন কায়িক পরিশ্রম করে, তারাই চা খাচ্ছে। ওইটা যখন সাধারণ ব্রিটিশ মানুষজন দেখে ছেলেরা, তখন তারা বলছে হ্যাঁ ঠিক আছে
আছে। ফ্যাক্টরিতে যে কাজ করতেছে, যার এত মাসেল, যে এত কঠিন পরিশ্রম করছে, সে যদি চা খাইতে পারে, আমি কেন খাবো না? আমিও খাবো। চা আস্তে আস্তে ব্রিটিশ হাউস হোল্ড নেম হয়ে যায়। প্রত্যেকটা পরিবার চা খাওয়া শুরু করে, ছেলে মেয়ে সবাই। যখন চা আস্তে আস্তে সবার ড্রিঙ্ক হয়ে যায়, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও ব্যবসা আস্তে আস্তে বদলায় যাওয়া শুরু করে। আগে ওরা মশলা আনতো, সাথে অল্প একটু চা। এখন ওরা দেখা যায় মেনলি চাই আনতেছে, সাথে অল্প একটু সিল্ক, অল্প একটু মশলা, অন্যান্য জিনিসপত্র। ব্রিটিশ সরকার যখন দেখে যে মানুষ এরকম পাগলের মতো চা খাচ্ছে, ব্রিটিশ সরকার যে খারাপ, ওরা সবসময়ের মতো সেম কাজই করে, ওরা বিশাল একটা ট্যাক্স বসায়। এমনিই চা দামি জিনিস ছিল, এরপরে ব্রিটিশ সরকার যখন ট্যাক্স বসায়, চা হয়ে যায় আরো দামি জিনিস। এরকম একটা দামি জিনিস যেটা মানুষ খাইতে চাচ্ছে কিন্তু খাইতে পারতেছে না, এরকম জিনিসের এরকম কাহিনী যখন হয়, তখন কি হয় বলেন তো? ড্রাগের সাথে এক্স্যাক্টলি যা হয়, চায়ের সাথেও তাই হওয়া শুরু হয়। মানুষজন চা স্মাগলিং করা শুরু করে, পর্তুগাল থেকে, ইউরোপের অন্যান্য রিজিয়ন থেকে স্মাগল করে করে গোপনে চা নিয়ে আসা হয় ব্রিটিশ কিংডমে। ইল্লিগাল জিনিসপত্র, চায়ের মধ্যে ঘাস মিশানো, চায়ের মধ্যে অন্যান্য গাছের পাতা মিশানো। ড্রাগের সাথে যেটা হয় যে আপনি যদি অন্য একটা রাস্তার কোনার একজনের কাছ থেকে ড্রাগ কিনেন, আপনি কি আসলে ভালো ইয়াবা পাইতেছেন নাকি ওটার মধ্যে খারাপ জিনিস আছে কে জানে, সেম জিনিস হওয়া শুরু হয় চায়ের সাথে। চা খায়া মানুষ মারা যাওয়া শুরু করে ওই সময়। বলা হয় ব্রিটিশরা ওই সময় যত চা খেত, তার আপ টু 50% ছিল স্মাগল করা ইল্লিগাল চা। এখন মেইন প্রবলেম শুরু। চায়না যখন দেখে ব্রিটিশরা এরকম চায়ের জন্য পাগল হয়ে গেছে, তখন চায়না ভাবে যে হ্যাঁ, এমন একটা জিনিস যেটা শুধুমাত্র পাওয়া যায় আমাদের দেশে, ওই জিনিসের জন্য ব্রিটিশরা এরকম পাগল। এতদিন পর্যন্ত সিস্টেম ছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চায়নায় আসতো, ওরা অন্যান্য জিনিসপত্র দিত, গম দিত, কখনো 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 অন্যান্য ভেড়ার লোম টোম এই টাইপ জিনিসপত্র দিত, বদলে ওরা চা পাতা নিত। চায়নার মানুষজন বলা শুরু করে যে ভাই, তোমার জিনিসের বদলে আমি চা দিব, এই ডিল আমি এখন আর করব না, কারণ তোমার জিনিস এত ভ্যালুয়েবল না চা যত ভ্যালুয়েবল। তুমি এখন যেটা করবা, তুমি আমাকে সিলভার দিবা, সিলভারের বদলে আমি তোমাকে চা দিব। যদি তুমি সিলভার না দাও, তাহলে আমি তোমার আর চা দিব না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তখন ভারতবর্ষে, বাংলা, বিহার, উড়িষ্যা যেটা বলে, ওইখানে অলরেডি অপারেশনাল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ভয়ঙ্কর একটা কাজ করে, এবং এটা একটা শকিং কাজ, যে কাজের ব্যাপারে খুব বেশি মানুষ জানে না। আজকে আপনারা জানবেন। ওরা বাংলা, বিহার, আসাম এই অঞ্চলগুলায় ওপিয়ামের চাষ করা শুরু করে। ওপিয়ামের বাংলা হলো আফিম। চাষিদেরকে বাধ্য করা হয় যে তুমি চাল ফলাবা না, তুমি ডাল ফলাবা না, তোমার জমি টমি যা আছে সবকিছুতে তোমার শুধুমাত্র আফিমের চাষ করতে হবে। নীল চাষ নিয়ে আপনারা অনেক কাহিনী শুনছেন না, যে নীল রঙের জন্য, নীল চাষ করানোর জন্য আঙ্গুল কাইটে দেওয়া হইতো চাষিদের। এটা তার অনেক আগের কাহিনী। প্রথমে কিন্তু আফিম চাষ করানো হয় ওদের দিয়ে। টুইস্টটা কি করছে ওরা দেখেন, ওরা ফার্স্টে বাংলা, বিহার, আসাম এই অঞ্চলগুলো আফিম চাষ করাইতো, আফিম নিত, চায়নায় যায় এই আফিম বিক্রি করে সিলভার নিত। আফিম তো ইল্লিগাল একটা জিনিস চায়নায়, সো ইল্লিগাল ড্রাগ লর্ডদের কাছে ওরা ফার্স্টে আফিম বেচতো, ড্রাগ লর্ডদের কাছ থেকে সিলভার নিত। ওরা কিন্তু অলরেডি চায়নায়, চায়নার ড্রাগ লর্ডদের কাছ থেকে ওরা সিলভার নিচ্ছে। এরপরে ওই সিলভার আবার চায়নার ব্যবসায়ীদের দিয়ে ওখান থেকে চা নিত। সো মেইনলি ওরা আসলে আফিম দিয়েই চা নিচ্ছে, কিন্তু ফার্স্টে আফিম দিয়ে সিলভার নিচ্ছে, তারপরে আবার সেই সিলভার দিয়ে চা নিচ্ছে। এই মাছের তেলে মাছ ভাজার সিস্টেমটা করতে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুইটা ভয়ঙ্কর ক্ষতি করে। এক নাম্বার ক্ষতি হলো, এই সময় ভারতবর্ষের চাষিদের ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়ে যায়, সব জমি টমি নষ্ট হয়ে যায় আফিম চাষ করতে যায়। এটা এক নাম্বার। সেকেন্ড, চায়নার মানুষজন ড্রাগে আসক্ত হয়ে যাওয়া শুরু করে, কারণ আফিম দিয়ে ছায়া ফেলা হয় চায়নাকে। একটা সময় যায় দেখা যায় চায়নার প্রায় 1 কোটি মানুষ আফিমে আসক্ত। এবং এই জিনিস যখন চলতে থাকে, তখন চায়না যা করে সবারই তাই করার কথা। চায়না আফিমের বিরুদ্ধে বা ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যেটাকে বলা হয় পৃথিবীর প্রথম ড্রাগের বিরুদ্ধে কোনো সরকারের যুদ্ধ ঘোষণা করা। কোটি কোটি টাকার আফিম পুরানো হয়। ব্রিটিশ জাহাজ আটকায় ফেলা হয়, যে জাহাজ আফিম নিয়ে আসতো। কয়েকটা জাহাজও পুরায় ফেলা হয় ব্রিটিশ, এবং কিছু ব্রিটিশদের আটকও করা হয়, যদিও পরে ছেড়ে দিতে হয়। ব্রিটিশরা তখন কি করে জানেন? ব্রিটিশরা তখন চায়নার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কারণ ওরা বলে যে মুক্ত বাণিজ্য। আমরা একটা জিনিস আমরা তো ভাই তোমাদের জোর করে কিনাইতেছি না, তোমাদের মানুষজনই আমাদের কাছ থেকে আফিম কিনতেছে, আবার আমরাই তোমাদের কাছ থেকে টাকা দিয়েই চা কিনতেছি। আমরা তো জোর জবরদস্তি করে কোনো কিছু করতেছি না, উল্টা তোমরা জোর জবরদস্তি করতেছো। তোমরা আমার বিক্রি করতে দিচ্ছ না, তোমরা আমাদের জাহাজ পুরাই দিচ্ছ, তোমরা আমাদের জাহাজ আটকায় ফেলতেছো, তোমরা আমাদের মানুষও আটকায় ফেলতেছো। এই জিনিস তো ব্রিটিশ কিংডম, আমাদের রানী, আমাদের রাজা মানবে না কখনো। আমরা চাইনিজ এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যেই সময় এই যুদ্ধ ঘোষণা করা হইলো, তখন ব্রিটিশ, আপনারা বুঝতেই পারতেছেন, তখন ওরা পুরো পৃথিবী শাসন করতেছে অলমোস্ট। ওদের যে পাওয়ার, তার পাওয়ারের কাছে চায়নার পাওয়ার কিছুই না। ওদের বড় বড় গান বোট আছে, ওদের নৌবাহিনী পৃথিবীর সবচেয়ে স্ট্রংগেস্ট নৌবাহিনী। ইভেন ওদের তখন আস্তে আস্তে এয়ার বাহিনীও বানানো শুরু করার পরিকল্পনা চলতেছে। তো ওই রকম সময় চায়নার কোনো উপায় ছিল না ব্রিটিশদের সাথে জিতার। যুদ্ধ হয়,
প্রায় 20,000 মানুষ মারা যায়, মোস্টলি চাইনিজ মানুষজন, এবং ব্রিটিশরা এই যুদ্ধে জিতে। ব্রিটিশরা যখন এই যুদ্ধে জিতে, ব্রিটিশরা কি করে জানেন? ওরা হংকং দখল করে ফেলে, এবং হংকং নিয়ে যে ঝামেলা, এই ঝামেলার শুরুটা ওই সময়ের থেকে চাকে কেন্দ্র করে। হংকং হয়ে যায় ইউনাইটেড কিংডমের। হংকংয়ের সব পোর্ট খুলে দেওয়া হয়, এবং ওই পোর্টগুলো আফিমের জাহাজ আবার ভিড়া শুরু হয়, এবং এই আফিমের জাহাজ হংকংয়ে ভিড়ে, এবং হংকং থেকে মেইনল্যান্ড চায়নায় আফিমের ডিস্ট্রিবিউশন শুরু হয়। এই লোকের নাম রবার্ট ফরচুন। এই লোকের কাহিনী কেন জরুরি? এই লোককে ব্রিটিশরা স্পাই হিসেবে চায়নায় পাঠায়। উদ্দেশ্য খুবই সিম্পল। দেখেন, মেইন প্রবলেম কিন্তু এখনো আছে যে চা পৃথিবীতে শুধুমাত্র চায়নাই হয়, অন্য কোনো জায়গায় হয় না। এখন ব্রিটিশরা তো পৃথিবীর অন্যান্য অনেক জায়গার মালিক, ধরেন পুরো ভারতবর্ষের মালিকই তখন ব্রিটিশরা বলা যায়, যেহেতু ওরা দখল করে রাখছে। আরো পৃথিবীর অন্যান্য অনেক অনেক অঞ্চল, অস্ট্রেলিয়া হাবি যাবি, ওগুলার মালিকও ব্রিটিশরা। তো ওদের মাথায় যে জিনিসটা চলতেছিল যে চা কিভাবে বানানো হয়, চায়ের গাছ টাছ কিভাবে হয়, এই জিনিস যদি আমরা জানতে পারি তাহলে আমাদের চায়নার সাথে আর ট্রেডই করা লাগবে না। আমরা আমাদের অঞ্চলে ফলাবো চা, এবং তারপরে আমাদের অঞ্চলে ফলায় আমরা চা খাবো। চায়নার উপর যে ডিপেন্ডেন্সি, যে পৃথিবীতে শুধু চায়নাই চা হয়, এই ডিপেন্ডেন্সিটা আমাদের কমাইতে হবে। চায়না তো বলবে না চা কিভাবে বানানো হয়। এই কারণে রবার্ট ফরচুনকে পাঠানো হয় যে তোমার কাজ, তুমি স্পাই, তুমি যা বুঝা আসবা চা কিভাবে হয়, যদি পারো তাহলে দু একটা গাছ একদম মানে শিকড় সহ নিয়ে আসবা, যেন এই সেম গাছ আমরা আবার লাগাইতে পারি আমাদের কোনো একটা অঞ্চলে। রবার্ট ফরচুন শুধু যে সফল হয় তা না, ও যে শুধু চায়ের চারা নিয়ে আসে তা না, চায়ের চারা তো আনেই, চায়ের বীজ তো আনেই, একই সাথে চা বানাইতে পারে এবং চায়ের চাষ করে এরকম দুইজন চাইনিজ মানুষকেও ঘুষ দিয়ে নিয়ে আসে যে তোমরা আমার অঞ্চলে চলো, তোমরা ব্রিটিশ কিংডমে চলো, তোমাদেরকে অনেক টাকা পয়সা দিব, তোমরা ওখানে যায় চায়ের চাষ করবা। ইন্ডিয়ার আসামে এবং শ্রীলঙ্কার এই দুইটা জায়গায় প্রথমে ইংল্যান্ড চায়ের চাষ করা শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোটামুটি পাবলিকলি অ্যানাউন্সমেন্ট দিয়ে বলে যে ভাই, আমাদের এখন আর চায়নার উপর ডিপেন্ডেন্সি নাই, চা কেমনে বানাইতে হয় আমরাও জানি, আমাদের কাছেও এখন মানুষ আছে যারা চা কেমনে বানাইতে হয় জানে, গাছগাছালি সবকিছু আমাদের আছে। আমরা এই যে শিলং, আসাম এসব জায়গায় চায়ের চারা লাগাইছি, মাত্র 1-2 বছর সময় লাগবে, এরপরে চায়নার সাথে আমাদের কোনো আর ডিল করতে হবে না। আপনারা আজকে যে শুনেন আসামের চা অনেক জনপ্রিয়, আপনারা আজকে যে শুনেন শিলংয়ের চা অনেক জনপ্রিয়, কেন হয়েছে জানেন? কারণ আসামে, শিলংয়ে, আশপাশের এই পুরা বেল্টটায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন চায়নার থেকে চুরি করে এনে চা লাগাইছে, এবং এই জায়গাগুলোয় তারপরে পৃথিবীর প্রথম চায়নার বাইরে কোনো একটা জায়গায় চা হওয়া শুরু করছে, এবং তারপরে চায়ের জন্য এই অঞ্চলগুলো জনপ্রিয় হওয়া শুরু করছে। আপনি একটা ব্যাপার চিন্তা করেন, চায়ের মতো একটা জিনিস নিয়ে, একটা ড্রিঙ্ক যেটা দিয়ে নেশা হওয়ার কথাও না, এইরকম একটা ড্রিঙ্ক নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংল্যান্ড কি কি কাহিনী করলো। হাজার হাজার ফার্মার শেষ করলো, হাজার হাজার জমি শেষ করলো, 50,000-এর বেশি মানুষ খুন হইল, শুধু এনে সবাই চা খাইতে পারে। চায়নার কুন ডাইনেস্টির কিন্তু পতন হয় এই চায়ের কারণে। চা নিয়ে যুদ্ধ করতে যেয়ে ব্রিটিশদের সাথে না পারার কারণে কুন ডাইনেস্টির পতন হয়। ইন্ডিয়া যে ফার্মিং এর জন্য বিখ্যাত হওয়া শুরু হয়, এটাও হয় চায়ের কারণে। কারণ আস্তে আস্তে চা ফলানোর কারণে ইন্ডিয়ার ইকোনমি কিছু কিছু অঞ্চলে গ্রো করা শুরু করে, এবং ইন্ডিয়ায় যে চাষবাস করে ভালো কিছু করা সম্ভব, এটা ওই সময় আস্তে আস্তে বলা শুরু করে পৃথিবীর সবাই। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, হংকংকে দখলই করে ফেলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ কিংডম, এবং তারপরে কিন্তু অনেক দিন পর্যন্ত হংকং ব্রিটিশদের এম্পায়ারের আন্ডারে থাকে, চায়নার না। এবং এখনো আজকের দিন পর্যন্ত হংকং নিয়ে ঝামেলা আছে, আপনারা জানেন। এই ঝামেলার সূত্রপাত ওই চা নিয়ে ক্যাচাল থেকে। এত অদ্ভুত কাহিনী আমার ধারণা চা নিয়ে যে আছে, এটা আপনারা জানতেন না, এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এই কাহিনী। এবং কাহিনী যে শেষ এরকম না, চা নিয়ে কাহিনী কিন্তু তারপরেও চলছে। আমেরিকা যে আজকে স্বাধীন দেশ, এই স্বাধীন দেশ হওয়ার পিছনে, আমেরিকার স্বাধীন দেশ হওয়ার পিছনেও কিন্তু চায়ের অবদান আছে। যদি আপনারা এই কাহিনী জানতে চান, আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকেন সবাই, সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও শেষ, বাট কুইকলি একটা জিনিস আপনাদের জানায় রাখি, আমার কিন্তু একটা 1-on-1 মেন্টরশিপ প্রোগ্রাম আছে, যেখানে 24 মাস ধরে আমি এবং আপনি একা একা 1-to-1 কনসালটেন্সির মাধ্যমে আপনাকে একটা বিজনেস দাঁড় করাইতে হেল্প করব আমি, এবং পুরোপুরি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের গ্যারান্টিওয়ালা একটা 1-on-1 মেন্টরশিপ এটা। কারণ 2 বছর পরে যায় বাই এনি চান্স যদি দেখা যায় যে আপনার ওই বিজনেস দাঁড়ায় নাই, তাহলে আমি আপনাকে একটা জব দিব, যেন আপনার কখনোই মনে না হয় যে আপনার ফাইন্যান্সিয়ালি কোনো লস হয়েছে এই মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করে। আপনার বাসায় বই পাঠানোর থেকে শুরু করে আপনার যা যা কোর্স লাগবে সব আমি কিনে দিব। মোটামুটি ভাবে আপনার পুরা লাইফ সেট করে দেওয়ার জন্যই আমি এই মেন্টরশিপ প্রোগ্রামটা বানাইছি। সব বিস্তারিত ডেসক্রিপশনে কোথাও দেওয়া থাকবে, আপনারা চেক আউট করে দেখবেন। ধন্যবাদ।